পুরো বিশ্ব এখন বুঝতে পারছে যে আমেরিকা ধীরে ধীরে চীনকে ঘিরে ফেলছে আর এই ঘেরাবন্দির মাধ্যমে চীনের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। আপনি যদি এখন পরিস্থিতির দিকে তাকান তাহলে দেখা যাবে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে চীন প্রচুর পরিমাণে রূপা জমা করছে আর এই রূপা জমা করার কারণে আন্তর্জাতিক বাজারে রূপার দাম খুব দ্রুত বাড়ছিল। কিন্তু এখন পরিস্থিতি হঠাৎ করে বদলে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে হঠাৎ করেই তেলের দাম এত বেশি বেড়ে যাচ্ছে যা চীনের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলে দিই, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত চলছে আর ইরানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হল চীন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও চীন এটা বলেনি যে তারা আমেরিকার সঙ্গে বৈঠক করবে না, বরং পুরো পরিকল্পনা করেই তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত হয়েছে। এখন এই ঘটনা থেকে কি বোঝা যায়? এর মানে হলো যে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর যে চাপ তৈরি করতে চেয়েছিলেন সেই চাপ এখন বাস্তবেই তৈরি হতে শুরু করেছে। তাহলে কি এর মানে এই যে চীন এবং আমেরিকার মধ্যে কোনো চুক্তি হয়ে যাবে? না, সেই ধরনের কোনো চুক্তি হবে না। চীনকে একটাই শর্তে চুক্তি দেওয়া হতে পারে, আর সেটা হলো যদি চীন জাপানের মতো অবস্থায় পৌঁছে যায়। কিন্তু সেই পরিস্থিতি হওয়া প্রায় অসম্ভব। জাপানের সঙ্গে আমেরিকার চুক্তি তখনই সম্ভব হয়েছিল যখন আমেরিকা জাপানকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে তারা আর সামনে এগোতে পারবে না। আপনাদের কি মনে হয় চীন এই শর্ত মেনে নেবে? এর উত্তর হলো না। কিন্তু এখানে ভারতও চীনের জন্য একটি বড় সমস্যা তৈরি করছে। চীনের এক বড় শত্রু এখন ভারতের সামনে একটি বড় দাবি তুলে ধরেছে। এই সমস্ত পরিস্থিতির মধ্যেই চীনকে নিয়ে বলা হচ্ছে যে এখন চীন একটি নাজুক শক্তিতে পরিণত হয়েছে। স্ক্রিনে একটি আর্টিকেল দেখুন যেখানে বলা হচ্ছে যে চীন এখন একটি দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগানো যেতে পারে। একই সময়ে জাপানও চীনের ওপর আলাদা ধরনের চাপ তৈরি করছে। এখন চীনের একটি ঘনিষ্ঠ শত্রু ভারতের কাছে ঠিক কী ধরনের দাবি তুলছে? জিওপলিটিক্সে অনেক কিছুই ঘটছে। সবসময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখন পর্যন্ত পুরো ঘটনাটা দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, এই পুরো ঘেরাবন্দি আসলে কার বিরুদ্ধে হচ্ছে? এটি হচ্ছে চীনের বিরুদ্ধে। চীনের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস ছিল ভেনেজুয়েলা এবং ইরান, কিন্তু এখন আমেরিকা সেই উৎসগুলোকেও নাড়িয়ে দিয়েছে। ফলে চীন এখন বুঝে গেছে যে তাকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা চলছে। এই কারণেই চীন নিজেও এ বিষয়ে মন্তব্য করেছে। স্ক্রিনে একটি আর্টিকেল দেখুন যেখানে চীন বলছে তারা তাদের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে এবং সব রকম চেষ্টা করবে। চীন এটাও বুঝতে পারছে যে ইরানের পরিস্থিতিতে এখনও বাইরের প্রভাব কমেনি, বরং সেই প্রভাব এখনও অনেক বেশি রয়েছে। মুজতবা খামেনেই ক্ষমতায় আসার পরে চীনও একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে চীন বলেছে মুজতবা খামেনেইর নিয়োগ ইরানের সংবিধান অনুযায়ী হয়েছে এবং তাকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্ষমতায় যেই থাকুক না কেন তাকে লক্ষ্যবস্তু করা হবে যদি সেটা আমেরিকার মতের সঙ্গে না মেলে। এর অর্থ পরিষ্কার, চীন চায় না ইরানে পরিস্থিতি আরও খারাপ হোক। চীন এখন যে কোনোভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। এখন শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে এবং তিনি বিভিন্ন নেতাদের সঙ্গে একটি কংগ্রেস সম্মেলনে অংশ নিয়েছেন। বর্তমানে চীনের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হল তাদের অর্থনীতি। আর এই আর্টিকেল এমনি এখন ছাপা হয়নি। তবে এটা দেখে প্রথমে মনে হয়েছিল যে চীনের অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়ন সিকিউরিটি স্টাডিজ এই রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে চীন এখন এমন একটি শক্তিতে পরিণত হয়েছে যা দুর্বল হয়ে পড়ছে এবং এই পরিস্থিতিকে ইউরোপও কাজে লাগাতে পারে। এখন প্রশ্ন হল তারা কেন এমন কথা বলছে? ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধ না করেও চীনের বিরুদ্ধে এমন একটি কৌশল তৈরি করেছেন যার ফলে ধীরে ধীরে চীনের শক্তি কমিয়ে দিচ্ছে আমেরিকা। সবচেয়ে বড় বিষয় দেখা গেল যে চীন একেবারে চুপ হয়ে গেছে। চীন কিছুই বলছে না। আর দ্বিতীয় বড় বিষয় হল ইরান যুদ্ধের ব্যাপারেও চীন কোনো সক্রিয় ভূমিকা নেয়নি। আর তৃতীয় বড় বিষয় হল অর্থনৈতিক দিক থেকে চীনের যে সমস্যা রয়েছে তা তো আছেই, তার সঙ্গে সঙ্গে তাদের জনসংখ্যাও ধীরে ধীরে বুড়ি হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে ইউরোপের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এখন ইউরোপের জন্য সুযোগটা ঠিক কী? এই আর্টিকেলগুলো অনুযায়ী বলা হচ্ছে যে ইউরোপের এখন রিস্ক করা উচিত, অর্থাৎ চীনের উপর তাদের যে নির্ভরতা রয়েছে তা ধীরে ধীরে কমিয়ে আনা উচিত। আর বাস্তবে ইউরোপ ঠিক সেটাই করতেও শুরু করেছে। ইউরোপ চীনের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে শুরু করেছে এবং এখন তারা বেশি করে ভারতের ওপর নির্ভর করতে শুরু করেছে। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তিও এখন ফাইনাল করা হচ্ছে।
এর ফলে চীনের জন্য এখন প্রতিটি দিকেই সমস্যা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতের জন্য নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের সেই প্রস্তুতি কিভাবে নেওয়া হচ্ছে? স্ক্রিনে একটা আর্টিকেল দেখুন, যে আর্টিকেলে এটা বলা হচ্ছে যে জাপান তাইওয়ানে গিয়ে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। জাপান যখন তাইওয়ানে গিয়ে এই বৈঠক করল, তখন চীনের মধ্যে বড় ধরনের উদ্বেগ দেখা দিল। চীন তখন জাপানকে বলতে শুরু করল যে তারা ভুল কাজ করেছে, কারণ এর মাধ্যমে তারা চীনের ওয়ান চায়না পলিসির লঙ্ঘন করেছে। তো এই মুহূর্তে চীনের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ধীরে ধীরে সবাই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। যে রাশিয়ার কাছ থেকে চীন আগে গ্যাস নিতে রাজি হয়নি, দেখুন সময় সব সময়ই বদলায়, আর এখন ঠিক তেমনই বদলে যাওয়া সময় দেখা যাচ্ছে। একসময় যে রাশিয়ার কাছ থেকে গ্যাস নেওয়ার ব্যাপারে চীন অনেক ধরনের শর্ত আরোপ করেছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে চীন রাশিয়া থেকে নতুন পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিতে আগ্রহী হয়ে উঠেছে। অর্থাৎ তারা এখন তাদের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে চাইছে এবং জ্বালানির উৎসগুলোকে স্থিতিশীল রাখতে চাইছে। কিন্তু তবুও তাদের সমস্যাগুলো শেষ হচ্ছে না, বরং সমস্যাগুলো আরও বাড়ছে। আর এখন দেখা যাচ্ছে যে চীনের যেসব শত্রু রয়েছে তারা ধীরে ধীরে ভারতের আরও কাছাকাছি চলে আসছে। সবচেয়ে আগে যে দেশের কথা বলা যায় সেটি হলো ফিলিপাইন। ফিলিপাইন ইতিমধ্যেই ভারতের কাছ থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছে, আর এখন ফিলিপাইন ভারতের কাছ থেকে আরও অনেক ধরনের সামরিক সরঞ্জাম কিনছে। দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ফিলিপাইন তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে চাইছে। এজন্য তারা ভারতের সামরিক সরঞ্জামের দিকে নজর দিচ্ছে, বিশেষ করে হেলিকপ্টার, সাবমেরিন এবং যুদ্ধবিমান কেনার ব্যাপারে তারা আগ্রহ দেখাচ্ছে। ফিলিপাইনের চিফ অফ স্টাফ জেনারেল বলেছেন যে তারা তাদের অস্ত্রশস্ত্র আরও আধুনিক করতে চান, আর এর পাশাপাশি তারা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও বাড়াতে চান, কারণ চীনের কোস্ট গার্ড বারবার ফিলিপাইনের মানুষকে এবং ফিলিপাইনের জেলেদের বিরক্ত করে। শুধু তাই নয়, ফিলিপাইনের স্পেশাল ইকোনমিক জোনের মধ্যেও ফিলিপাইনের নৌবাহিনীর জাহাজগুলোকে বাধা দিচ্ছে। আর এই পরিস্থিতিতে ফিলিপাইন চাইছে যে তারা ভারতের কাছ থেকে এসব সামরিক সরঞ্জাম কিনুক। এখন প্রশ্ন হচ্ছে, ভারত ফিলিপাইনকে কি কি দিতে পারে? ফিলিপাইন ভারতের তৈরি HAL ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এর পাশাপাশি সাবমেরিন ক্ষেত্রেও তারা আগ্রহ প্রকাশ করেছে, যেখানে ভারত সাবমেরিন অবকাঠামো গড়ে তুলতে প্রযুক্তিগত সহায়তা দিতে পারে। এর মধ্যে নৌবাহিনীর প্রশিক্ষণ, ঘাঁটি উন্নয়ন এবং জাহাজের নকশা তৈরির মতো বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট নিয়েও সম্ভাব্য আগ্রহের কথা বলা হয়েছে। 2022 সালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মূল্য ছিল $375 মিলিয়ন, আর এখন সেই সহযোগিতা আরও বাড়তে পারে। স্বাভাবিকভাবেই এটি চীনের জন্য বড় ধাক্কার থেকে কম নয়। চীন এখন খুব ভালোভাবেই বুঝে গেছে যে আমেরিকার ভবিষ্যৎ প্রস্তুতির লক্ষ্য মূলত চীনকেই নিয়েই। ভবিষ্যতে চীনই আমেরিকার প্রধান লক্ষ্য। যাই হোক, আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই চীনকে চারদিক থেকে ঘিরে ফেলতে সফল হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। অন্যদিকে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের 2টি বড় কোম্পানি নতুন কার্গো জাহাজ বানানোর অর্ডার ভারতীয় শিপইয়ার্ডকে না দিয়ে চীনের শিপইয়ার্ডকে দিয়েছে। বিষয়টা তখন অনেকের কাছেই অবাক লাগার মতো ছিল, কারণ ভারত সরকার ইতিমধ্যেই দেশের শিপিং ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার জন্য প্রায় 70,000 কোটি টাকার বড় প্যাকেজ ঘোষণা করেছে। তবুও অনেক ভারতীয় কোম্পানি নিজেদের দেশের শিপবিল্ডারদের ওপর পুরো ভরসা দেখাতে পারছে না। কিন্তু এই পরিস্থিতির মাঝেই একেবারে অন্যরকম একটি খবর সামনে এসেছে। ফ্রান্সের বড় শিপিং কোম্পানি CMA CGM ভারতকে 6টি নতুন কন্টেনার কার্গো জাহাজ বানানোর অর্ডার দিয়েছে। দুনিয়ার বড় শিপিং কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানির অবস্থান খুবই শক্তিশালী। বর্তমানে তারা প্রায় 600টির মতো জাহাজ সারা পৃথিবীর বিভিন্ন সমুদ্রপথে চালায়। এত বড় কোম্পানি সাধারণত তাদের জাহাজ চীন বা দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ড থেকেই বানায়, কিন্তু এবার প্রথমবারের মতো তারা ভারতের কোচিন শিপইয়ার্ডকে এই বড় দায়িত্ব দিয়েছে। প্রায় $360 মিলিয়ন এই চুক্তি অনুযায়ী কোচিন শিপইয়ার্ড ভারতে বসেই 6টি আধুনিক কন্টেনার জাহাজ তৈরি করবে। এই জাহাজগুলো LNG অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাসে চলবে এবং প্রতিটি জাহাজে প্রায় 1700টি কন্টেনার বহন করার ক্ষমতা থাকবে। তবে এই চুক্তির একটি শর্ত রয়েছে। জাহাজগুলো ভারতে তৈরি হলেও পুরো প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত তত্ত্বাবধানে হবে। জাহাজের ডিজাইন দক্ষিণ কোরিয়ায় করা হবে এবং বড় মেরিন ইঞ্জিনও সেখান থেকে আনা হবে। এর কারণ হলো, এত বড় জাহাজের ডিজাইন যদি নতুন করে ভারতে তৈরি করা হতো তাহলে অনুমোদন এবং পরীক্ষার কাজেই কয়েক বছর সময় লেগে যেত, আর এখনও ভারতে এই ধরনের বড় মেরিন ইঞ্জিন তৈরির ব্যবস্থা পুরোপুরি তৈরি হয়নি। তাই কোরিয়ান প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।
চুক্তি অনুযায়ী প্রথম জাহাজটি ৩৬ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এরপর প্রতি বছর ২টি করে জাহাজ কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে বিশ্ব শিপবিল্ডিং শিল্পে ভারতের অংশ খুবই কম, ১%-ও কম। কিন্তু যদি এই প্রকল্প সফলভাবে শেষ হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় বড় আন্তর্জাতিক কোম্পানি ভারতের শিপইয়ার্ডকে অর্ডার দিতে পারে। এতে ভারতের শিপবিল্ডিং শিল্পের জন্য নতুন বড় সুযোগ তৈরি হতে পারে।